ওয়েলকাম এভরি সিঙ্গল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই আমার ক্লাসের মধ্যে। আজকে একটি নতুন ক্লাস নিয়ে আসলাম। আজকে একটি নতুন সাবজেক্ট শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসটি হবে রিজনিংয়ের উপরে। আপনারা দেখতে পাচ্ছেন রিজনিংয়ের প্রায় 20-22টির মতো চ্যাপ্টার রয়েছে, যেগুলি প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের মধ্যে কাজে আসে। এই চ্যাপ্টারসগুলি আমরা কভার করব 20-22 দিনের মধ্যে কভার করব। প্রতিদিন একটি করে চ্যাপ্টার কভার করলে হয়ে যাবে। অর্থাৎ আমরা ম্যাথ শুরু করেছি, ম্যাথসের একটি ক্লাস হয়েছে, ইংলিশের একটি ক্লাস হয়েছে, বর্তমানে রিজনিংয়ের আজকে ক্লাস হবে। রিজনিং, ম্যাথস অ্যান্ড ইংলিশ শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ 20-22 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এই তিনটি সাবজেক্ট। তারপর আমাদের এসএসটি অ্যান্ড জেনারেল নলেজ থেকে মধ্যে মধ্যে ক্লাস হবে এবং শেষের দিকে বাকি যেগুলি টপিকস রয়েছে এগুলি আমরা কভার করব। আশা করি সবাই আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি, কিন্তু একটু শারীরিক অসুস্থতা রয়েছে, এই জন্য বেশি ক্লাস দিতে পারছি না। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ হয়ে যাই, তাহলে সঙ্গে সঙ্গে আপনাদের বেশি করে ক্লাস সকাল বিকাল ক্লাস দিতে পারবো। এবং আজকে আমরা একটি নতুন টপিক শুরু করতে যাচ্ছি রিজনিংয়ের। রিজনিং হচ্ছে রিলেটেড টু ম্যাথস। আপনাদেরকে বুঝতে হবে, ম্যাথস যেভাবে বুঝতে হয় তেমনিভাবে রিজনিং বুঝতে হবে। এবং রিজনিং আজকের যে চ্যাপ্টারটি হচ্ছে তা হচ্ছে অ্যানালজি। অ্যানালজি আমরা জানবো কাকে বলে, এবং দেয়ার আর 4 টাইপস অফ অ্যানালজি রয়েছে। প্রত্যেকটি পয়েন্ট থেকে একটি করে এক্সাম্পল নিয়ে এসেছি এবং আপনারা সেলফ স্টাডি করবেন। আমি জাস্ট আপনাদেরকে পন্থা কীভাবে স্টাডি করবেন, কোন টপিকটি স্টাডি করবেন, এই টপিকগুলি আপনাদেরকে বলে দেব এবং আপনাদেরকে আমি রাস্তায় উঠিয়ে দেবো যে আপনারা নিজের পায়ে হাঁটতে হবে, অর্থাৎ নিজে থেকে মেহনত করতে হবে। তখন আপনারা প্রত্যেকটি টপিককে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে কভার করে যাবেন। তো আজকে ক্লাসটি আমরা শুরু করি। যে বা যারা আপনারা নতুন এসেছেন আপনাদেরকে বলে দিই, অনেকটা ক্লাসেস হয়ে গিয়েছে, প্লেলিস্ট রয়েছে, ম্যাথসের প্লেলিস্ট রয়েছে, ইংলিশের প্লেলিস্ট রয়েছে, এসএসটি অ্যান্ড জেনারেল নলেজের প্লেলিস্ট রয়েছে। আপনারা দেখতে পারেন প্লেলিস্টে ভিডিওগুলি গিয়ে, এবং আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এবং ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, আপনারা জয়েন করতে পারেন। জয়েন করলে গ্রুপের মধ্যে আমি ফ্রিকুয়েন্টলি আপডেট দিয়ে থাকি, জব রিলেটেড, বিভিন্ন রিক্রুটমেন্টস রিলেটেড অ্যান্ড ক্লাসেসগুলি আমি গ্রুপের মধ্যে আপলোড করে থাকি, আপনারা পেয়ে যাবেন। তো আজকে ক্লাসটি আমরা শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন আজকে ক্লাসটি হচ্ছে রিজনিং থেকে। রিজনিং আমরা সবাই জানি রিজনিং কি। রিজনিং একটি সাবজেক্ট রয়েছে, অর্থাৎ আমাদের যে উপস্থিত বুদ্ধি রয়েছে, যে আমাদের এক প্রবলেম সলভ করার যে স্কিলস রয়েছে, ওই স্কিলসকে ওই তর্কশক্তিকে টেস্ট করা হয় এই রিজনিংয়ের মাধ্যমে। অর্থাৎ রিজনিং থেকে প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামে কাজে আসে। আপনি যদি রিজনিং ক্লাসেস করেন তাহলে আপনার এডিআরে তো কাজে আসবেই। তারপর এসএসসির প্রত্যেকটি এক্সামের এসএসসি এমটিএস এক্সাম রয়েছে, সিএইচএসএল রয়েছে, এসএসসি সিজিএল রয়েছে, তারপর অন্যান্য যে স্টেট অ্যান্ড সেন্ট্রাল লেভেল এক্সামস রয়েছে, রিক্রুটমেন্ট, প্রত্যেকটি রিক্রুটমেন্টের কাজে আসে। আপনারা এগুলি ভালো করে বোঝার চেষ্টা করবেন। ম্যাথস যেভাবে বুঝতে হয় রিজনিং তেমনিভাবে বুঝতে হয়। অর্থাৎ রিজনিং এবং ম্যাথস এই দুইটি সাবজেক্ট মুখস্থ করা এবং অন্যান্য কোনো বিষয় করে আপনি যদি শিখেন তাহলে হবে না, আপনাকে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে বুঝতে হবে। তো আমি শুরু করি আজকের ক্লাসটি। আজকে ক্লাসের টপিকটি হচ্ছে, প্রথম যে চ্যাপ্টার রয়েছে অ্যানালজি। অ্যানালজি এই চ্যাপ্টারটি আমরা দেখব। দেয়ার আর 4 টাইপস অফ অ্যানালজি। অ্যানালজি কি প্রথমে আমরা বুঝি। অ্যানালজি হচ্ছে সিমিলারিটি। সিমিলারিটি মিনস হচ্ছে কোনো একটি শব্দ দিয়ে, আমি এক্সাম্পল দিয়ে এসেছি, আপনারা দেখতে পাবেন, কোনো একটি শব্দ দিয়ে, কোনো একটি নাম্বার দিয়ে, অর্থাৎ 4 ধরনের অ্যানালজি রয়েছে। নাম্বার 1 হচ্ছে ওয়ার্ড অ্যানালজি, তারপরে নাম্বার অ্যানালজি, তারপরে আপনাকে কখনো লেটার অ্যানালজি আসে, এরপরে মিক্স অ্যানালজি আসে, অর্থাৎ মিক্স নাম্বার অ্যান্ড লেটার একসাথে দিয়ে অ্যানালজি আসে। তো আমরা দেখবো এই চ্যাপ্টার আমাদেরকে ক্লিয়ার করতে হলে কোন কোন টপিকগুলি আমাদেরকে জানতে হবে, কোন কোন টপিকগুলি পড়তে হবে, কোন টপিকগুলি আমরা ক্লিয়ার করে নিলে আমাদের এই চ্যাপ্টারটি ক্লোজ আপ হয়ে যাবে, বিলকুল আমরা শিখে যাব। কোনোদিনও আর রিজনিংয়ের জন্য এই চ্যাপ্টার খুলে দেখতে হবে না। অর্থাৎ আমি আপনাদের রিজনাল ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষায় আপনাদের সাথে আমি আলোচনা করছি। আর যদি আপনারা ক্লাসেসগুলি ভালো করে দেখেন তাহলে আপনাদের বিলকুল প্রত্যেকটি ডাউট একে একে ক্লিয়ার হয়ে যাবে। তো নাম্বার 1 আমরা দেখবো অ্যানালজি কি। অ্যানালজি হচ্ছে সিমিলারিটি বা কারেসপন্ডেন্স বলতে পারেন। কোনো একটি শব্দ দিয়ে বলবে, যেমন এই শব্দের অপোজিটে কী রয়েছে, অথবা কোনো একটি শব্দ দিয়ে বলবে যে এই শব্দটি ওই যে এই শব্দটির কাজ যদি এই হয় তো এই শব্দটির অপোজিটে কাজ কী হবে। তো আমরা এক্সাম্পলের সাথে সাথে দেখি, তাহলে বুঝতে পারবেন। তো টাইপস অফ অ্যানালজি আমি লিখেছি। নাম্বার 1 ওয়ার্ড অ্যানালজি, তারপর হচ্ছে নাম্বার 2 আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার অ্যানালজি, নাম্বার 3 হচ্ছে লেটার অ্যানালজি, অ্যান্ড নাম্বার 4 হচ্ছে মিক্সড অ্যানালজি। তো আমরা কম সময়ের মধ্যে বেশি কিছু বোঝার চেষ্টা করব। তো দেখি ওয়ার্ড অ্যানালজি কী হতে পারে। ওয়ার্ড অ্যানালজি থেকে প্রথমে আমি একটি এক্সাম্পল নিয়ে এসেছি, অর্থাৎ আপনাদেরকে আমি ইন্ডাকটিভ মেথড ইউজ করে আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করব। প্রথমে এক্সাম্পল দেব, তারপরে আমরা ফর্মুলা রুলসের দিকে যাব যে কোন কোন টপিকগুলি আমাদেরকে শিখতে হবে।
তো ওয়ার্ড অ্যানালজি একটি এক্সাম্পল নিয়ে আসলাম। এক্সাম্পলে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন, কলেজ ইজ রিলেটেড টু স্টুডেন্টস ইন দ্য সেম ওয়ে অ্যাজ হসপিটাল ইজ রিলেটেড টু। তো আপনাকে 4টি অপশন দিয়ে দেবে। তো আপনারা ভালো করে বুঝেন কীভাবে ওয়ার্ড অ্যানালজি থেকে প্রশ্ন আসে। অর্থাৎ এক্সামে যখন আপনি যাবার পর যখন একটি প্রশ্ন আপনার সম্মুখে আসবে, এই প্রশ্নটি ফার্স্ট অফ অল বুঝতে হবে যে এই রিজনিংয়ের প্রশ্নটি কোন চ্যাপ্টার থেকে এসেছে, কোন চ্যাপ্টারের কোন টপিক রিলেটেড রয়েছে। অর্থাৎ যখন আপনি প্রশ্নটি বুঝবেন তখন আপনার মাথার মধ্যে চিন্তা শক্তি আসবে, তর্ক শক্তি আসবে, তখন আপনি বুঝতে পারবেন যে আমাকে এই টপিকটিকে এই পন্থায় সলভ করতে হবে। আমরা যে আপনারা শিখেছেন যে বা যারা, তো আমি বলে দিই আপনাদেরকে, এক্সামে গিয়ে আমরা কীভাবে আমাদের বুদ্ধি, আমাদের তর্কশক্তি, ইন্টেলিজেন্সি আমরা কাজে লাগাই। অর্থাৎ ফার্স্ট অফ অল আমাকে কী করতে হবে, প্রশ্নটি বুঝতে হবে। যখন আমরা প্রশ্নটি বুঝে যাব তখন প্রশ্নটির মধ্যে আমরা ইনভলভ হয়ে কী করব, আমরা চিন্তা শক্তি লাগাবো, কল্পনা করব যে এই প্রশ্নটি হচ্ছে রিলেটেড টু অ্যানালজি চ্যাপ্টার। আর যখন অ্যানালজি চ্যাপ্টার থেকে আসবে তখন আপনার মাইন্ডে চলে আসবে অ্যানালজি হচ্ছে দেয়ার আর 4 টাইপস অফ অ্যানালজি। তো অ্যানালজি ওয়ার্ড দিয়ে আসছে, তো মেবি অ্যানালজি হচ্ছে ওয়ার্ড অ্যানালজি তো একটি পার্ট। তো এইভাবে আপনাকে বুঝতে হবে, তখন আপনি আনসারিং করতে পারবেন। তো আমরা দেখি এক্সাম্পল আবারও পড়ি। দেখেন এই জায়গায় বলেছে কলেজ ইজ রিলেটেড টু স্টুডেন্টস, অর্থাৎ কলেজ হচ্ছে স্টুডেন্টের সাথে সম্পর্কিত। ইন দ্য সেম ওয়ে, এই সেমভাবে যদি হসপিটাল হয়, হসপিটাল কিসের সাথে সম্পর্কযুক্ত হবে? আপনারা বলবেন কলেজ যদি স্টুডেন্টের সাথে সম্পর্কযুক্ত হয়, এই জায়গায় যেহেতু আপনাদেরকে হিন্টস দিয়ে দিয়েছে, ভালো করে বুঝেন। কলেজ স্টুডেন্টস অর্থাৎ কলেজ স্টুডেন্টস দিয়েছে, অর্থাৎ হসপিটাল পেশেন্ট হবে, রুগী হবে, হসপিটালের সাথে রুগীর সম্পর্ক। এখন বলবেন হসপিটালের সাথে ডাক্তারের সম্পর্ক কেন হলো না? হ্যাঁ, ডাক্তারের সম্পর্ক হতে পারে যদি এই জায়গার মধ্যে বলতো কলেজ ইজ রিলেটেড টু প্রফেসর, তখন আপনি বলতেন হসপিটাল ইজ রিলেটেড টু টিচার, হসপিটাল ইজ রিলেটেড টু ডক্টর। ভালো করে বুঝেন। যদি এই জায়গায় কলেজ না দিয়ে স্কুল দিত, স্কুল ইজ রিলেটেড টু স্টুডেন্ট, আবার এই জায়গায় হসপিটাল না দিয়ে যদি অন্য কিছু দিয়ে দিত, তাহলে আপনি এই রিলেট করে বলতেন। মতলব যে প্রথম পয়েন্টটি দেবে, এই পয়েন্টের উপর তর্ক করে, এই পয়েন্টের সাথে তর্কশক্তি ইউজ করে আপনাকে নেক্সট পয়েন্টটি ফাইন্ড আউট করতে হয়। তা হচ্ছে ওয়ার্ড অ্যানালজি। আবারও বলে দিচ্ছি, যেমন কলেজ ইজ, ভালো করে বুঝবেন, একদম শর্টকাট আপনাদেরকে আমি চ্যাপ্টারগুলি উপস্থাপন করার চেষ্টা করব। প্রত্যেকটি চ্যাপ্টার ক্লিয়ার হবে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে, যদি ভালো করে আপনারা শুনেন এবং বোঝার চেষ্টা করেন। কলেজ ইজ রিলেটেড টু স্টুডেন্টস, দেখেন এই জায়গার মধ্যে কলেজকে স্টুডেন্টের সাথে রিলেট করেছে, অর্থাৎ কলেজের স্টুডেন্টের সাথে রিলেট করেছে। এই জন্য হসপিটাল আমরা রিলেট করব রুগীদের সাথে, অর্থাৎ হসপিটালের আন্ডারে রুগীরা হয় আর হসপিটালের মধ্যে কাজ করেন টিচাররা। যদি এই জায়গার মধ্যে কলেজ বলতো প্রফেসর, যে কলেজ ইজ রিলেটেড টু প্রফেসর, তখন হসপিটাল হলো হসপিটাল আমরা বলতাম যে হসপিটাল ইজ রিলেটেড টু ডক্টর। তো আশা করি আপনারা বুঝেছেন। তো এই টপিকটি ওয়ার্ড অ্যানালজি, এই টপিকটি আপনারা সলভ করতে হলে কোন কোন পয়েন্ট আপনাদেরকে শিখতে হবে, জানতে হবে, এই পয়েন্টগুলি আমি নিয়ে এসেছি। এই পয়েন্টগুলি কভার করে নিলে আপনাদের ওয়ার্ড অ্যানালজি ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা দেখি কী কী পয়েন্ট আমাদের শিখতে হবে। এই ওয়ার্ড অ্যানালজিটি সলভ করতে হলে অনেকটা টপিক যেগুলি জেনারেল নলেজ অ্যান্ড এসএসটির সাথে রিলেটেড, এগুলি আপনাদেরকে শিখতে হবে। নাম্বার 1 হচ্ছে কাউন্ট্রি, ক্যাপিটাল, কারেন্সি জানতে হবে। অ্যান্ড কাউন্ট্রি, ক্যাপিটাল, কারেন্সি অলসো ইম্পর্টেন্ট ফর এসএসটি অ্যান্ড জেনারেল নলেজ, আপনারা সবাই জানেন। তারপরে হচ্ছে স্টেট, এই কাউন্ট্রি, ক্যাপিটাল, কারেন্সি দিয়ে আমি ক্লাস তৈরি করব এসএসটি অ্যান্ড জেনারেল নলেজের। এখনও তৈরি করিনি, ফার্দার ক্লাসের মধ্যে তৈরি করব, আপনারা ওয়েট করবেন, পেয়ে যাবেন। তারপরে স্টেটস, ক্যাপিটাল, অর্থাৎ কাউন্ট্রি, ক্যাপিটাল, কারেন্সি আপনি যদি দেখেন তাহলে ইম্পর্টেন্ট দেখে পড়তে হবে। আমাদের ওয়ার্ল্ডের মধ্যে অনেকটা কাউন্ট্রিজ রয়েছে, সবগুলি শিখতে গেলে আপনি শিখতে পারবেন না। যেগুলি ইম্পর্টেন্ট এক্সামে এসেছে এগুলি নিয়ে আমি একটি ক্লাস তৈরি করব, আপনারা পাবেন। এসএসটি জেনারেল নলেজ বলে ক্লাস পেয়ে যাবেন। তো এগুলি আপনারা ওয়েট করবেন, পেয়ে যাবেন। এই টপিকটি কভার হয়ে যাবে। এই টপিকটি কভার হলে রিজনিংয়ের মধ্যেও কাজে আসবে অ্যান্ড অলসো এসএসটি অ্যান্ড জেনারেল নলেজের মধ্যেও কাজে আসবে। স্টেট অ্যান্ড ক্যাপিটাল, এই টপিকটি অলরেডি আমি কভার করে নিয়েছি। ম্যাপের একটি ক্লাস হয়েছিল, এডিআর ম্যাপের ক্লাস বলে। এই ম্যাপের ক্লাসের মধ্যে আপনারা দেখতে পারেন ইন্ডিয়ান ম্যাপ বলে আলোচনা করেছিলাম, এবং ম্যাপ একে অনেকটা কনসেপ্ট আমরা আলোচনা করেছিলাম। টপিক অফ ক্যান্সার, টপিক অফ ক্যাপ্রিকন, তারপরে স্টেটসগুলি, বে অফ বেঙ্গল, তারপরে আমরা দেখেছিলাম অনেকটা দেখেছিলাম ল্যাঙ্গিটিউড, তারপরে দ্রাঘিমাংশ রেখা, অক্ষাংশ রেখা, পোল, এগুলি আমরা আলোচনা করেছিলাম। একটি ক্লাস হয়েছে, আপনি যদি নতুন এসে থাকেন তাহলে প্লেলিস্টে গিয়ে এসএসটি অ্যান্ড জেনারেল নলেজ বলে প্লেলিস্ট রয়েছে, ওই প্লেলিস্টে গিয়ে আপনারা এডিআর ম্যাপের একটি ক্লাস রয়েছে। এই ম্যাপের ক্লাসের মধ্যে সাথে স্টেট অ্যান্ড ক্যাপিটাল, ইউনিয়ন টেরিটরির মধ্যে ইউনিয়ন টেরিটরি অ্যান্ড অলসো ক্যাপিটাল আমরা কভার করেছি। আপনারা ক্লাসটি দেখতে পারেন, এই ক্লাসটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তারপরে অকুপেশন অ্যান্ড ওয়ার্ক প্লেস, অকুপেশন অ্যান্ড ওয়ার্ক প্লেস থেকে কীভাবে আসবে আমি বলে দিই আপনাদেরকে। মনে করেন একজন মানুষকে বললো কার্পেন্টারে কী করে, ও কাজ করে, কোথায় কাজ করে। মনে করেন অকুপেশন ওয়ার্ক প্লেস যদি এই জায়গায় আসতো তাহলে বলতো
অকুপেশন মনে করেন পেশা, টিচিং মনে করেন টিচিং একটি পেশা রয়েছে। যদি বলতো টিচিং ইজ রিলেটেড টু এডুকেশন, তো টিচিং ইজ রিলেটেড টু এডুকেশন, তো ফার্মিং ইজ রিলেটেড টু কি, কাল্টিভেশন ইজ রিলেটেড টু কি। এইভাবে অকুপেশন মিনস হচ্ছে মানুষের পেশা, প্রফেশন অ্যান্ড তার ওয়ার্ক প্লেসের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ তার কাজটি বলে অফিসের সাথে রিলেট করে বলবে, আরেকটি কাজ বলবে এই কাজের সাথে তার কোন জায়গায় কাজ করে। যদি অ্যাডভোকেট দিয়ে আসে, অর্থাৎ অ্যাডভোকেটে কোথায় গিয়ে কাজ করেন, ওনারা অ্যাডভোকেটরা কোর্টে গিয়ে কাজ করেন। তো যদি বলে টিচাররা কোথায় গিয়ে কাজ করেন, টিচাররা ওয়ার্ক প্লেস হচ্ছে স্কুল, কলেজ, এগুলি হবে, এইভাবে হবে। তো আপনারা ভালো করে বুঝবেন আমার কথাগুলো, তখন আপনাদের কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হবে। তারপরে দেখেন জব প্রোফাইল মিনস হচ্ছে সেম, ওয়ার্ক প্লেস, জব প্রোফাইল সেম কথা, যে কী জব করেন, অ্যাডভোকেটের জবকে কী বলে, অ্যাডভোকেটের জবের নাম কী বলা হয়, এগুলি শিখতে হবে, এগুলি আপনারা জানবেন, শিখবেন। তারপরে হচ্ছে মেল মিনস হচ্ছে মাস্কুলিন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, ইংলিশের ক্লাসের মধ্যে জেন্ডার নিয়ে আলোচনা করেছি, আপনারা দেখতে পারেন। মেল ফিমেল আপনাকে কখনো কি বলবে, আপনাকে যেমন গড রয়েছে, গডের ফিমেল কি, গডেস রয়েছে, এইভাবে মাস্কুলিন জেন্ডার দিয়ে বলবে, ফেমিনাইন জেন্ডার কি হতে পারে, অনেক সময় অ্যানিমেলসের নাম দিয়ে বলতে পারে, অনেক সময় অনেক নাম দিয়ে বলতে পারে, এগুলি আপনারা দেখবেন। তারপর হচ্ছে আরেকটি টপিক, ইনস্ট্রুমেন্ট অ্যান্ড মেজারমেন্টের একটি টপিক, একটি ক্লাস তৈরি করব। এই ক্লাসটি হবে ইনভেনশন অ্যান্ড ইনভেন্টর বলে ক্লাস হবে, নেক্সট উইদিন 2-3 ডেজের মধ্যে ক্লাসটি তৈরি করব, তো আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ ইনস্ট্রুমেন্ট অ্যান্ড মেজারমেন্ট দিয়ে কীভাবে আসবে, যদি আপনাকে বলে সিসমোগ্রাফ দিয়ে কী করা হয়, সিসমোগ্রাফ দিয়ে ভূমিকম্পের যে সিচুয়েশনটা তা মাপা হয় সিসমোগ্রাফ দিয়ে। তারপরে অনেকটা রয়েছে ইনভেন্টর ক্লাসের মধ্যে, এগুলি নিয়ে আলোচনা করব, একটি ক্লাস তৈরি করব। তারপরে দেখেন ওয়ার্ড সিনোনেম, এই জায়গার মধ্যে আমি আরেকটি পয়েন্ট লিখতে বলে গিয়েছি, ওয়ার্ড সিনোনেম, ওয়ার্ড এন্থোনেম, অর্থাৎ সিনোনেম এন্থোনেম দিয়ে কখনো আসে, আপনাকে একটি ওয়ার্ড দিয়ে বলবে এই ওয়ার্ডের সিনোনেম আরেকটি ওয়ার্ড কী হবে, এবং একটি ওয়ার্ড দিয়ে বলবে এই ওয়ার্ডের এন্থোনেম আরেকটি ওয়ার্ড কী হবে। অর্থাৎ সিনোনেম বলতে আমরা সবাই বুঝি সমার্থক শব্দ, এন্থোনিম বলতে আমরা বুঝি বিপরীত শব্দ, এগুলি আসে, এবং এগুলি ইংলিশ ক্লাসের জন্য ইম্পর্টেন্ট, মনে রাখবেন। ইংলিশ সিলেবাস আলোচনা করেছি, আপনারা যদি নতুন এসে থাকেন গিয়ে দেখতে পারেন, প্লেলিস্টে 4টি ক্লাসেস রয়েছে যেগুলি সিলেবাসের উপর ডিসকাশন করা হয়েছে, সেই জায়গায় গিয়ে আপনারা দেখতে পারেন যে ইংলিশের জন্য 5 to 6 মার্ক এন্থোনিম ইন সিনোনিম ইডিয়মস ফ্রেজ থেকে আসে। ভালো করে খেয়াল করে শুনেন, 5 to 6 মার্ক এন্থোনিম সিনোনিম থেকে আসে, ইডিয়ম ফ্রেজ, এগুলি আপনাদেরকে মুখস্থ করতে হবে, মেমোরাইজ করতে হবে। আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিন, আমি এক্সামের কিছুদিন পূর্বে এগুলি PDF আকারে আপনাদেরকে দিয়ে দেবো, এবং 1-2টি ক্লাসও নিয়ে নেব যাতে ইম্পর্টেন্টগুলি আলোচনা করতে পারি ক্লাসের সাথে সাথে। তো এন্থোনিম সিনোনিম আপনারা দেখতে পাচ্ছেন, এন্থোনিম সিনোনিম রিজনিংয়ের অ্যানালজি চ্যাপ্টারের সাথেও রিলেটেড, অর্থাৎ রিজনিংয়ের মধ্যেও কাজে আসবে, ইংলিশের মধ্যেও কাজে আসবে, এগুলি ভালো করে স্টাডি করতে হবে। তারপর হচ্ছে স্পেশালিস্ট অ্যান্ড সাবজেক্ট মিনস কি, একজন ডক্টরের নাম বলে দিল, যেমন একজন বলল নেফ্রোলজি হচ্ছে রিলেটেড টু কিডনির যারা স্পেশালিস্ট তাদেরকে বলা হয় নেফ্রোলজি, যারা মেন প্রোডাকশন সিস্টেম রিলেটেড ইস্যু রয় তাদেরকে বলা হয় অ্যান্ড্রোলজি, যারা ইউরিনারির সাথে সম্পর্কিত তাদেরকে বলা হয় ইউরিলজিস্ট। তারপরে যারা এইভাবে অনেকটা কার্ডিওলজিস্ট, হার্ট রিলেটেড যারা রয়েছে, আই রিলেটেড যারা রয়েছে তাদের আলাদা নাম রয়েছে। এইভাবে স্পেশালিস্টের সাবজেক্টগুলি বিষয় নিয়ে এক্সামের মধ্যে আসতে পারে, এই টপিকের মধ্যে অ্যানালজির মধ্যে এইভাবে আপনাকে আস্কিং করা যেতে পারে। তারপর হচ্ছে অ্যানিমেল অ্যান্ড ইয়ং ওয়ান হচ্ছে একটি অ্যানিমেলের নাম দিয়ে বলবে তার বেবিকে কি বলা হয়, যেমন আমরা কাউর বেবিকে কি বলা হয়, তারপরে ডগ রয়েছে তার বেবিকে কি বলা হয়, হর্স রয়েছে তার বেবিকে কি বলা হয়, তারপর এলিফ্যান্ট রয়েছে তার বেবিকে কি বলা হয়, ক্যাট তার বেবিকে কি বলা হয়, ছাগলের ছানাকে কি বলা হয়, তারপরে বাঘের বাচ্চাকে কি বলা হয়, এগুলি হচ্ছে এক্সামে আসে, এগুলি আপনারা শিখে নেবেন। তারপরে দেখেন স্টাডি অ্যান্ড টপিক হচ্ছে রিলেটেড টু এডুকেশন, যে কোনো একটি টপিক দিয়ে বলবে এই টপিক নিয়ে স্টাডি করাকে কি বলা হয়। এবং লাস্ট হচ্ছে অ্যানিমেল অ্যান্ড সাউন্ড, অ্যানিমেল দিয়ে বলবে যে এই অ্যানিমেল কীভাবে সাউন্ডটি তৈরি করে, যেমন একটি ক্যাট কীভাবে সাউন্ড করে, একটি ক্যাট মিউ বলে সাউন্ড করে, এইভাবে সাউন্ড অ্যান্ড অ্যানিমেলের সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ ওয়ার্ড অ্যানালজিটি একটু ওয়াইড, একটু বড়, অনেকটা বড়। আপনাদেরকে ওয়ার্ড অ্যানালজি ক্লিয়ার করতে হলে অনেকগুলি টপিক কভার করতে হবে, অনেকগুলি নলেজ গ্যাদার করতে হবে, অনেকগুলি প্রি নলেজের প্রয়োজন হয় এই ওয়ার্ড অ্যানালজি কভার করতে হলে। তারপরে আমরা চলে যাই, আশা করি এই ওয়ার্ড অ্যানালজি বুঝে গিয়েছেন। অর্থাৎ অ্যানালজির প্রথম যে কাইন্ড রয়েছে, টাইপ রয়েছে, তা হচ্ছে ওয়ার্ড অ্যানালজি। তারপরে আমরা দেখি নাম্বার অ্যানালজি কি।
সেকেন্ড হচ্ছে নাম্বার অ্যানালজি। নাম্বার অ্যানালজি হচ্ছে আপনারা দেখেন আমি এক্সাম্পল নিয়ে এসেছি, এই জায়গায় দেখেন নাম্বার দিয়ে আপনাকে অ্যানালজি দিবে। অ্যানালজি মিনস হচ্ছে সিমিলারিটি কারেসপন্ডেন্স। তো ওয়ার্ড এই জায়গায় নাম্বার দিয়ে একটি এক্সাম্পল লিখেছি আমি 23, 13, 44, 54 অ্যান্ড কোয়েশ্চন মার্ক এসেছে, এই জায়গায় কী আসবে? অর্থাৎ 23, 13-এর মধ্যে আমরা প্রথমে সিমিলারিটি দেখব, কী সিমিলারিটি রয়েছে। এই ক্লাসটি আপনাদের ম্যাথসের একটি ক্লাস রয়েছে নাম্বার সিরিজ বলে, এই ক্লাসের সাথেও সম্পর্কযুক্ত। নেক্সট একটি ম্যাথসের মধ্যে ক্লাস নেব নাম্বার সিরিজ বলে, এই নাম্বার সিরিজ ক্লাসের মধ্যে এগুলি আপনাদের আরও ভালো করে ক্লিয়ার হবে। তো দেখেন 23 আর 13, দেখেন প্রথমে বড় সংখ্যাটি দিয়েছে, তারপরে ছোটো সংখ্যা দিয়েছে। আমরা একটি সম্পর্ক পেলাম যে প্রথমে 23 13 থেকে বড়, অর্থাৎ 23 এসেছে, তারপরে 13 এসেছে। এখন আমরা দেখব 23 থেকে 13 অর্থাৎ আমাদের 10 মাইনাস করেছে, 10 মাইনাস করার পর 13 পেয়েছি। এখন সেম ওয়ে আমরা যদি এই জায়গায় 54 থেকে 10 মাইনাস করি, তাহলে আমাদের আনসার হয়ে যাবে 44, অর্থাৎ এই জায়গার মধ্যে আনসার বসবে 44। তা হচ্ছে সিমিলারিটি, আমরা দেখে নিলাম, প্রথম এক্সাম্পলটি সলভ করলাম। নেক্সট এক্সাম্পলের মধ্যে দেখেন এই জায়গার মধ্যে 14 লিখেছে, 255 লিখেছে, অনেকটা বড় একটি সংখ্যা। 17 লিখেছে, এই জায়গায় কোয়েশ্চন মার্ক দিয়েছে, এই জায়গায় কী হবে? অর্থাৎ আমরা যদি দেখতে পাই তা কি হচ্ছে 14 and 255। তো বোঝা যাচ্ছে 255 বলতে আমরা বুঝতে পারি যে 15-এর স্কোয়ার হচ্ছে 255। আপনাদেরকে বলে দিই, আপনারা কিউব এন্ড স্কোয়ার মুখস্থ করে নেবেন একদম 30 অবধি পর্যন্ত, 1 থেকে 30 অবধি পর্যন্ত স্কোয়ার শিখবেন, 1 থেকে 30 অবধি পর্যন্ত কিউব শিখবেন। এগুলি আপনাদের রিজনিংয়ের মধ্যেও কাজে আসবে এবং ম্যাথস করতে গিয়েও কাজে আসবে। তো দেখতে পাচ্ছেন 15-এর স্কোয়ার 255 and 14 এসেছে, অর্থাৎ 14 এইভাবে করেছে, 14 + 1 স্কোয়ার করেছে, অর্থাৎ 14 + 1 ইকুয়াল টু কী হবে? 15 স্কোয়ার মিনস হবে, আমরা কীভাবে করব? 15। আরেকটি ম্যাথস আপনাদেরকে শিখে দিই, বলে মনে রাখবেন ম্যাথসটি। যদি এইভাবে 15 15 25 25 আসে, তাহলে এক লাইনে আপনারা কীভাবে ম্যাথস করবেন আপনাদেরকে বলে দিই। ম্যাথসের ক্লাসে এগুলি বেশি ডিল করব, আলোচনা করব। 15 5 5 যা 25 ডাইরেক্টলি লিখে নেবেন, আর এই জায়গায় 1 1 যা রয়েছে যে কোনো একটি সংখ্যার সাথে 1 প্লাস করে নেবেন, অর্থাৎ 2 1 যা 2 হয়ে যাবে 2 2 5। এইভাবে আপনারা 25 25 35 35 45 45 55 55 65 65 করতে পারেন। আমি মনে করেন 35 35 যদি করি, 35 যদি করি কীভাবে করব? 5 5 যা 25 হবে, অ্যান্ড 3 3 রয়েছে যে কোনো একটি সংখ্যার সাথে আমি 1 প্লাস করে নেব, 3 4 যা 12, অর্থাৎ হয়ে গিয়েছে 1225। আনসারটি এক লাইনে আমরা করে নিলাম, অনেকটা সময় সেভ হয়ে গিয়েছে। তো এই প্রসেসটি আপনারা শিখবেন, ট্রাই করবেন 25 25 দিয়ে, তা 45 45 দিয়ে, 55 55 দিয়ে, এইভাবে ট্রাই করে কমেন্টে জানাবেন যে স্যার আপনি যে আমাদেরকে ট্রিকটি শিখিয়েছেন তা কাজ করছে বা আমরা শিখেছি। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখেন এই জায়গার মধ্যে 15 স্কোয়ার এসেছে, মানে 14 থেকে 1 প্লাস করে স্কোয়ার করেছে, তাই 255 হয়েছে। এখন 17 থেকে 18 হবে, 18-এর স্কোয়ার কী হবে? 18-এর স্কোয়ার কী হবে? 18-এর স্কোয়ার কী হবে বলেন তো আপনারা? এই জায়গায় আমরা আরেকটি ট্রিক শিখবো, কীভাবে উইদাউট 5 ছাড়া যে নাম্বারগুলি রয়েছে এগুলি কীভাবে আমরা এক লাইনে আনসারিং করতে পারবো। অর্থাৎ 8 8 যদি আমরা দেখি, 8 8 যার 64 থেকে আমরা 40 নিয়ে আসবো, 4 বসিয়ে দেবো, আমাদের হাতে রয়েছে 6। তারপরে আমরা ক্রস পূরণ করব কীভাবে? ক্রস মাল্টিপ্লিকেশন করব, 8 1 যার 8, এই জায়গায় 8 প্লাস করে নেব, 8 1 যার 8, আবার 8 প্লাস করে নেব। আমরা এখন এই জায়গায় প্লাস যদি করি, 8 8 16 আর 6 হয় 22 থেকে আমরা 2 বসাবো, আমাদের হাতে থাকবে 2, 1 1 যার 1 আর 2 এ 3, অর্থাৎ 3 4 3 2 4 হবে, অর্থাৎ 3 to 4 আমাদের আনসার হবে। আবারও দেখে নিই আমাদের হয়েছে কি না। 8 8 64 হবে, আর 8 8 যার হচ্ছে 64 থেকে আমরা 4 নিয়ে আসলাম, 4 হাতে রয়েছে আমাদের 6। তারপরে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব, 8 1 যার 8, আমরা প্লাস করে নিলাম 6-এর সাথে, 8 1 যার 8, আবার আমরা প্লাস করে নিলাম এই সংখ্যার সাথে, তখন 8 8 16 হয়ে গেল, 8 8 + 8 16, অ্যান্ড 16 6 + 22 থেকে আমরা 2 বসিয়ে দিলাম, হাতে রয়েছে আমাদের 2। তো হাতের 2কে আমরা এইভাবে এই সংখ্যার সাথে পূরণ করে 1 1 যার 1 হবে, 2 আর 3 হবে, অর্থাৎ 3 2 4 আমাদের আনসার হবে। এই আরেকটি প্রসেস রয়েছে, আপনারা যে কোনো সংখ্যাকে 2 ডিজিট যে কোনো সংখ্যাকে আপনারা মাল্টিপ্লিকেশন করতে পারবেন এক লাইনের মাধ্যমে। আপনারা এই প্রসেসটি শিখবেন এবং আপনারা 14 14 13 13 বা যে কোনো 13 12 হতে পারে,
22 23 হতে পারে, যে কোনো 2 ডিজিট নাম্বার দিয়ে আপনারা কি করবেন, পূরণ করে মাল্টিপ্লিকেশন করে আমাকে বলবেন যে স্যার আপনার যে ট্রিকটি আমাদেরকে শিখিয়েছিলেন ট্রিকটি কাজ করছে এবং আমরা শিখেছি। যদি না শিখেন কমেন্ট করবেন, নেক্সট ক্লাসেসের মধ্যে আমি এগুলি আবারও রিপিট করব। এগুলি হচ্ছে মেইন স্মার্ট ওয়ার্ক, অ্যান্ড এগুলি শিখলে আপনার এক্সামে গিয়ে টাইম সেভ হবে এবং আপনি কি করতে পারবেন, ভালো স্কোর করতে পারবেন, কম সময়ের মধ্যে ম্যাথস কভার করতে পারবেন। এগুলি আপনি শিখবেন। তো আমরা আনসার পেয়ে গেলাম 2 3 2 4। তো এই ট্রিকগুলি আপনারা শিখবেন, ট্রাই করবেন। তারপরে 0 দিয়ে তো আমরা সবাই জানি, 0 দিয়ে যদি পূরণ আসে, মাল্টিপ্লিকেশন আসে, অনেকে হয়তো মনে করেন যে 0 দিয়ে পূরণ করতে হয়, তাহলে আপনারা কি করবেন, সাইডে রেখে দিবেন। অর্থাৎ মনে করেন 3400 রয়েছে এবং 500 রয়েছে, তো আপনারা এই 0কে সাইড করে 5 দিয়ে পূরণ করে নেবেন এবং শেষে 0গুলি প্লাস করে নেবেন। এইভাবে আপনাদের ইজি হবে, এই মেথডগুলি মনে রাখেন। নেক্সট আমরা দেখি নেক্সট এক্সাম্পল কি। দেখেন এই জায়গায় দিয়েছে 7 15 31। এটি একটু টাফ রয়েছে, ভালো করে বুঝবেন কিভাবে 7 15 31-এর মধ্যে আমরা সম্পর্ক দেখব। দেখেন এই জায়গার মধ্যে আমরা যখন প্রথমে এডিশন দেখি, 7-এর সাথে 8 প্লাস করে 15 হয়েছে, কিন্তু এই জায়গায় যদি আমরা 8 প্লাস করতে যাই তাহলে 15-এর সাথে 8 প্লাস করলে আমাদের অনলি 23 হবে, মিলছে না। অর্থাৎ একসাথে এই সিরিজগুলি মিলছে না। যে আমাদের সিরিজ মিলতে হবে, যে আমরা তর্কশক্তি ইউজ করব, এই তর্কশক্তি আমাদের প্রত্যেকটি নাম্বারের সাথে মিলতে হবে। তো আমরা আরেকটি পন্থা অবলম্বন করে দেখি। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ 3 স্কোয়ার করেছে, 3 স্কোয়ার করে প্লাস 1 করেছে, অর্থাৎ 3 স্কোয়ার নয় 2 স্কোয়ার করে 2 টু দ্য 4 হবে। 3 স্কোয়ার 3 কি রয়েছে, 3 স্কোয়ার মিনস হচ্ছে 6 প্লাস 1 হচ্ছে 7। সেম আপনারা দেখতে পাচ্ছেন 3, তারপরে এই জায়গায় করেছে 15, অর্থাৎ এই 7-এর স্কোয়ার করেছে, করে 1 প্লাস করেছে। এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন 7-এর স্কোয়ার করে প্লাস 1 করেছে, অর্থাৎ 15 হয়েছে। আবার আপনারা দেখতে পাচ্ছেন 31 কী হবে, 15-এর স্কোয়ার, 15কে আমরা যদি স্কোয়ার করি 15 টু দ্য কী হবে, 15 টু দ্য 15-এর স্কোয়ার না, স্কোয়ার হলে বেশ হয়ে যাবে। আপনার আবারও বলে দিই, 3 ইন্টু 2 করেছে প্লাস 1 করেছে, অর্থাৎ 3 টু দ্য 6 অ্যান্ড প্লাস 1 7। তারপরে 7-এর সাথে কি করেছে, 7 ইন্টু 2 7 টু দ্য 14 অ্যান্ড প্লাস 1 করেছে, হয়ে গিয়েছে 15। দেখতে পাচ্ছেন আপনারা। তারপরে এই জায়গায় করেছে 15-এর সাথে 2 ইন্টু করেছে এবং প্লাস 1 করেছে, হয়ে গিয়েছে 31। তো এই জায়গায় আমরা কি করব, 31-এর সাথে 31 হয়েছে, তো 15-এর সাথে 1 প্লাস করে, এখন দেখেন 31-এর সাথে আমরা কি করব, 31-এর সাথে 2 ইন্টু করব এবং তারপরে প্লাস 1 করব, আমাদের আনসার হয়ে যাবে। 13-এর সাথে 2 ইন্টু করলে কি হয়, 31, 32 যার হলো 60, 31 টু যার কি হবে 62 হবে, প্লাস 63 হবে। এই জায়গার আনসারটি হবে 63। তো আশা করি আপনারা এই নাম্বার অ্যানালজি বুঝেছেন এবং কিভাবে এক্সামে আসতে পারে এক্সাম্পলগুলিও আপনারা বুঝেছেন, এবং আপনারা প্র্যাকটিস করবেন। এখন এই নাম্বার অ্যানালজি আপনাদেরকে ক্লিয়ার করতে হলে কোন কোন টপিক শিখতে হবে, এই টপিকগুলি আমরা নিয়ে আলোচনা করি। দেখেন এই জায়গায় আমি লিখেছি ইভেন নাম্বার, অড নাম্বার, প্রাইম নাম্বার, কম্পোজিট নাম্বার, অর্থাৎ নাম্বার সিস্টেমের আমরা ক্লাস করেছি। আপনারা দেখেছেন ম্যাথসের একটি ক্লাস দিয়েছি, আপনারা অনেক পছন্দ করেছেন। লাস্ট 1 ডে বিফোর আমি একটি ক্লাস নিয়েছি নাম্বার সিস্টেমের উপরে। নেক্সট ম্যাথসের ক্লাস নিয়ে আসবো, কালকের মধ্যে নেক্সট ম্যাথসের ক্লাস নিয়ে আসবো। অর্থাৎ নাম্বার সিস্টেমের মধ্যে প্রত্যেকটি নাম্বার নিয়ে আলোচনা করেছি। তো আপনারা যদি নতুন এসে থাকেন, গিয়ে ম্যাথসের ক্লাসটি দেখতে পারেন, ম্যাথসেরও কাজে আসবে। এবং ম্যাথস আমি বলে দিয়েছি প্রথমে, ম্যাথস অ্যান্ড রিজনিং আর ইন্টার রিলেটেড। আপনাকে ম্যাথস শিখলে রিজনিং কাজে আসবে, রিজনিং শিখলে ম্যাথসে কাজে আসবে। তো ইভেন নাম্বার আপনারা নাম্বার সিস্টেম ক্লাসে যদি না জানেন, শিখে নেবেন কীভাবে ইভেন নাম্বার, অড নাম্বার কী হতে পারে, অ্যান্ড প্রাইম নাম্বার, কম্পোজিট নাম্বার, এগুলি আলোচনা করা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পারেন। তারপর হচ্ছে DMAS আমি লিখেছি, শর্ট ফর্ম হিসাবে লিখেছি D4। আপনারা শিখতে হবে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবট্রাকশন শিখতে হবে। তারপরে স্কোয়ার অ্যান্ড কিউব রুট শিখতে হবে, স্কোয়ার অ্যান্ড কিউব রুট শিখতে হবে। এই স্কোয়ার অ্যান্ড কিউব রুট নিয়ে একটি ক্লাস তৈরি করব, কিভাবে বর্গ অ্যান্ড বর্গমূল এবং কিউব অ্যান্ড কিউবের মূল তৈরি করা হয় বা ফাইন্ড আউট করা হয়, তা নিয়ে একটি ক্লাস ম্যাথসের তৈরি করব। সেই ক্লাসের মধ্যে আপনারা শিখে যাবেন 2-3টি পন্থা রয়েছে, যে পন্থা অবলম্বন করে যে পন্থাটি আপনাদের ভালো লাগবে, ইজি লাগবে, ওই পন্থা ধারা আপনারা কিউব রুট অ্যান্ড স্কোয়ার রুট শিখবেন। এই ক্লাসটি অলরেডি বাকি রয়েছে, আপনারা শিখে যাবেন। অ্যান্ড এই যে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবট্রাকশন, তা একদম বেসিক ক্লাস, তাকে বলা হয় 4 ফান্ডামেন্টাল অপারেশন অফ নাম্বার। এগুলি আপনারা সবাই জানেন, এগুলির প্রয়োজন নেই। অর্থাৎ এগুলি শিখে নিলে আপনাদের নাম্বার সিরিজ, নাম্বার অ্যানালজি ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি নাম্বার
নাম্বার অ্যানালজি ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমরা সামনের দিকে অগ্রসর হই। নাম্বার 3 রয়েছে আমাদের লেটার অ্যানালজি। লেটার অ্যানালজিতে যাওয়ার পরে আপনাদেরকে অনেকটা পয়েন্ট শিখতে হবে। কী কী শিখতে হবে আমরা আলোচনা করব। প্রথমে একটি এক্সাম্পল আমরা সলভ করে নিই। এক্সাম্পল সলভ করার পূর্বে আপনাদেরকে একটি ট্রিক আমি শিখিয়ে নেই। যখন আপনারা রিজনিংয়ের পোর্শনটি সলভ করতে যাবেন এক্সামের মধ্যে যখন যাবেন তখন নিশ্চয়ই আপনাদের সম্মুখে প্রশ্ন আসবে। প্রশ্নের মধ্যে রিজনিংয়ের একটি পোর্শন থাকবে। রিজনিংয়ের পোর্শনটি আপনাকে সলভ করতে হবে। তো ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, এ ভি থেকে নিয়ে জেড পর্যন্ত লিখে নেবেন এইভাবে, এ বি সি ডি, তারপর ই, এরপরে এফ, এইভাবে লিখে নেবেন। এভাবে লিখে নেবেন এন, তারপরে অ, তারপরে হচ্ছে পি, তারপর কিউ, তারপরে আর, তারপরে এস, তারপরে টি, তারপর ই, তারপরে বি, তারপর ডাব্লিউ, তারপর এক্স, তারপরে ওয়াই, তারপর জেড। আপনারা দেখতে পাচ্ছেন আমি লিখেছি এইভাবে। আপনারা আপনাদের প্রশ্ন পেপারের পাশে দিয়ে ছোট্ট করে লিখে নেবেন। এগুলি কেন লিখবেন আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে আপনাদের কাজে আসবে। একদম বিলকুল আপনারা এই লেটার অ্যানালজি থেকে যে প্রশ্নগুলি আসবে আপনারা সলভ করতে পারবেন, এবং এগুলি অন্যান্য কোডিং ডিকোডিংয়ের মধ্যে কাজে আসবে। কোডিং ডিকোডিং বলে একটি চ্যাপ্টার রয়েছে, আমরা ফার্দার ক্লাসেসের মধ্যে আলোচনা করব। এই রিজনিংয়ের এগুলির মধ্যে এগুলি কাজে আসবে। দেখেন এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড আমি লিখেছি। এখন আপনারা যে এ বি শিখবেন তা না, এ বি তো সবাই জানে, বাচ্চারা জানে, ছোটো ছোটো শিশুরা এ বি জানে। আপনারা কি জানতে হবে আপনাদেরকে, আমরা এক্সাম্পলটি সলভ করি তখন বুঝবেন যে এই এ বি সি ডির কী মর্ম রয়েছে, কি বেনিফিট রয়েছে, কি শিখতে হবে এ বি সি ডি থেকে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন এ এফ কে পি দিয়েছে। এ এফ কে পি অনুপাত মানে সমানুপাত দিয়েছে, তা হবে বি জি এল কিউ। তো আমরা সলভ করি। এ দিয়েছে, মনে করেন এ হবে কি, এ হবে বি, তারপরে দিয়েছে এফ, এফ কি হবে, এফ যদি আমরা দেখি তো জি হবে, তারপরে দিয়েছে কে, কে কি হবে, এল হবে, তারপরে পি দিয়েছে, পি কি হবে, কিউ হবে। আপনারা দেখতে পাচ্ছেন একটি সিমিলারিটি রয়েছে, কারেসপন্ডেন্সনেস রয়েছে, এগুলি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এরপরে বি আসে, তো প্রথম লাইনের মধ্যে এ দিয়েছে এবং সেকেন্ড লাইনের মধ্যে বি দিয়ে দিয়েছে। অর্থাৎ এরপরে বি আসে তো বি দিয়ে দিয়েছে, এফ এর পরে জি আসে, কে এর পরে এল আসে, পি এর পরে কিউ আসে। তো আমরা বুঝে গেলাম এগুলি হচ্ছে একের পর ওয়ার্ডগুলি অ্যারেঞ্জ করে প্রথম শব্দের প্রথম ওয়ার্ডটি নিয়েছে, আর নেক্সট শব্দের মধ্যে নেক্সট যে ওয়ার্ডটি আসে, যে লেটারটি আসে, লেটার, এই লেটারটি দিয়েছে। তো আমরা দিয়েছে এই CHMR কি হবে, CHMR কি হবে আপনারা বলতে পারবেন নিশ্চয়। সি পরে কি আসে, ডি আসে, সি পরে কি আসে, ডি আসে, তারপরে এইচ এর পরে কি আসে, আই আসে, তারপরে এম এর পরে কি আসে, এন আসে, তারপরে আর এর পরে কি আসে, এস আসে, তো আমরা আমাদের যে ওয়ার্ডটি হবে তা আমরা পেয়ে গেলাম। ওয়ার্ডটি হবে DINS। আমাদের আনসার কি হবে, DINS, এই হবে আমাদের আনসার, কারেক্ট আনসার। তো আপনারা আশা করি বুঝেছেন। এখন দেখেন এক্সামের মধ্যে কখনো আসে, আমি একটি এক্সাম্পল নিয়ে এসেছি, এক্সামের মধ্যে কখনো আসবে, এই জায়গায় আমরা দেখব যে কি করতে হবে আপনাদেরকে। আপনারা সবাই ABCD থেকে জেড অবধি পর্যন্ত প্রত্যেকটি লেটারকে শিখবেন, সাথে শিখবেন যে এ কোন পজিশনে রয়েছে, 1 2 3 4 5 6 7, তারপর হচ্ছে 8 9 10 11 12 13 14, তারপর হচ্ছে 15, তারপর 16 17 18 19, তারপর হচ্ছে 20 21 22, তারপরে 23 24 25 26, 26টি লেটার রয়েছে। 26টি আপনারা এইভাবে শিখতে হবে। কোন লেটারের মান কোন অংশে রয়েছে এগুলি আমাদের জানতে হবে। এই জায়গায় আমরা দেখব যে যেমন এন দিয়েছে, এন 14 নাম্বার রয়েছে, ই দিয়েছে, ই 5 নাম্বারে রয়েছে, ডাব্লিউ দিয়েছে, ডাব্লিউ 23 নাম্বারে রয়েছে, এস দিয়েছে, এস 19-এ রয়েছে। তখন আমাদেরকে এই সংখ্যাগুলি দিয়ে দিয়েছে, তখন আমাদের কি করতে হবে, নাম্বার ফাইন্ড আউট করতে হবে। তা হচ্ছে মিক্স অ্যানালজি বলা হয়। তো নাম্বার ফাইন্ড আউট করতে হলে আমাদের নাম্বার জানতে হবে। তো নাম্বার কিভাবে জানবেন
জানবেন, আমি আপনাদেরকে শর্ট ট্রিক বলে দিই, এগুলি মুখস্থ করে মনে থাকবে না, আপনাদের মন থেকে চলে যাবে। আপনারা 4টি নাম্বার শিখে যাবেন, তখন আকপিস করে প্রত্যেকটি নাম্বার আপনারা ফাইন্ড আউট করতে পারেন। অথবা এক্সামে গিয়ে এইভাবে আপনারা এ থেকে জেড পর্যন্ত লিখে নেবেন এবং সাথে 1 2 3 4 লাগিয়ে দিবেন। তখন যখন এই অ্যানালজি থেকে আনসারিং করতে যাবেন তখন আপনাদের কাজে আসবে। অথবা ডিকোডিং যখন করবেন কাজে আসবে, মিরর ইমেজ যখন করবেন কাজে আসবে। আমি প্রত্যেকটি রিজনিংয়ের চ্যাপ্টার এমনভাবে উপস্থাপন করব যে আপনি যদি জীবনেও রিজনিং না পড়ে থাকেন তাহলে আপনি রিজনিং বুঝবেন এবং কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে একদম ফুল কনফিডেন্স নিয়ে এক্সামে গিয়ে আপনারা অ্যাটেন্ড করতে পারবেন। কন্টিনিউয়াস ক্লাসগুলি ওয়াচ করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি অনেকটা অসুস্থ হয়ে পড়ি, এখনও প্রেজেন্ট সময় আমি অসুস্থ, আপনারা শুনতে পাচ্ছেন আমার আওয়াজ তেমন ক্লিয়ার হচ্ছে না। তো ভালো যদি আমি থাকি নিশ্চয়ই আপনাদের এক্সামের পূর্বে ডেফিনেটলি প্রত্যেকটি সাবজেক্টের সিলেবাস কভার করব, এমনভাবে কভার করব এক্সাম দিয়ে এসে এক্সামের রেজাল্টের পর আমাকে বলবেন যে স্যার আপনি যে আমাদেরকে গাইড দিয়েছিলেন ডেফিনেটলি আমরা জব পেয়েছি, আমরা মেরিট লিস্টে এসেছে, আমরা অনেকটা উপকৃত হয়েছি। তখন আমার সাথে আপনারা মিট আপে আসবেন, মিট করবেন এবং তখন আমাকে ধন্যবাদ জানাবেন। আরেকটি আপনাদেরকে গুড নিউজ বলে দেই, হয়তো অনেকে জানেন অনেকে নাও জানতে পারেন। গুড নিউজটি হচ্ছে আমাদের আমাদের যে সিএম রয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা ডক্টর, উনি একটি অ্যানাউন্সমেন্ট করেছেন যে এই বছরে নতুন প্যাটার্ন অর্থাৎ এপিএসসি দ্বারা করানো হবে না। অর্থাৎ যে ফ্রেজ বলা হয়েছিল যে প্রিলিমস হবে, তারপরে মেন্স হবে, তারপরে ইন্টারভিউ হবে, অর্থাৎ প্রথমে অবজেক্টিভ এক্সাম হবে, তারপরে সাবজেক্টিভ এক্সাম হবে, তারপরে ইন্টারভিউ হবে, তা হবে না। উনি একটি ইঙ্গিত দিয়েছেন, হবে না নয়, উনি বলেছেন যে 2-3 দিনের মধ্যে ডিসিশন নেওয়া হবে। যে অনেকে ওনাকে টুইট করেছেন, ইভেন আমিও টুইট করেছি যে স্যার অনেকটা বলেছি, তা বলার প্রয়োজন নেই। তো অনেকে টুইট করেছেন, আপনারা দেখবেন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ভিডিওটি দিয়েছি যে উনি লাইভে এসে বলছেন যে অনেকে টুইট করেছেন, যার ফলে উনি একটি বিবেচনায় যাচ্ছেন যে এই বছর মাত্র 2 মান্থ রয়েছে, এই জন্য উনি এই 2 মান্থের মধ্যে এক্সামের প্যাটার্ন চেঞ্জ করবেন না, মেবি নাও করতে পারেন। টুইট করা ওনাকে এইভাবে করা হয়েছে যে স্যার অনলি 2 মান্থ রয়েছে, এই 2 মান্থের মধ্যে এক্সামের প্যাটার্নটি না চেঞ্জ করলে ভালো হবে, কেননা 2 মান্থে এক্সামের প্যাটার্ন চেঞ্জ হলে সবার জন্য কষ্ট হবে। তো উনি এই অ্যাকসেপ্ট করেছেন এবং বলেছেন 2-3 দিনের মধ্যে অ্যানাউন্সমেন্ট করা হবে যে কীভাবে এক্সাম হবে। আমার মন থেকে বলছি খুব সম্ভব এই বছরে নতুন কোনো প্যাটার্ন লাগু করা হবে না। পূর্বের যেভাবে আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট 3rd গ্রেড 4th গ্রেডের এক্সাম হয়েছিল তেমনিভাবে হবে। এই জন্য আপনারা ভালো করে প্রস্তুতি নেন, যেগুলি পড়াচ্ছি, যেগুলি আপনাদেরকে গাইড দিচ্ছি সিলেবাস অনুসারে এবং অ্যাকর্ডিং টু সিলেবাস প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার অ্যানালাইজ করে সবগুলি আপনাদের সাথে আলোচনা করছি। এগুলি মাস্ট ইম্পর্টেন্ট। যদি ফেজগুলি না হয় তাহলে তো বেশি ইজি হয়ে যাবে, তখন আপনারা ক্র্যাক করলেই আপনাদের জব হয়ে যাবে। এই জন্য আপনারা বলবো আপনারা কন্টিনিউয়াসলি ক্লাসগুলি করেন, স্টাডি করেন এবং প্র্যাকটিস করেন, এফোর্ট করেন। এই জায়গায় তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং পড়ার জন্য অনেক কিছু দিয়ে দিচ্ছি। যেমন এই জায়গার মধ্যে আপনারা অনেকটা টপিক দেখেছেন, এই টপিকগুলি কভার করতে হবে। এই জায়গার মধ্যে আপনারা টপিক পেয়েছেন, এগুলি শিখতে হবে। এই জায়গার মধ্যে আর কয়েকটি টপিক পাবেন, এগুলি শিখতে হবে। এই জায়গার মধ্যে আমি বুঝিয়ে দিচ্ছি বর্তমানে কীভাবে আপনারা ABCD এগুলি নাম্বার শিখতে হবে, এগুলি রিভার্স শিখতে হবে, এগুলি আমি বুঝিয়ে দিচ্ছি। তো আপনাদের অনেকটা স্টাডি রয়েছে, শুধু যে আমার ক্লাসটি দেখলে চলবে তা না। ক্লাসটি দেখার পর আমি যা আপনাদেরকে অ্যাডভাইস করে থাকি, যেগুলি পড়ার জন্য বলে থাকি, এগুলি আপনাদের যদি পড়েন, এগুলি শিখেন, এগুলি স্টাডি করেন কন্টিনিউয়াসলি, আপনাদের ডেফিনেটলি কোনো ব্যক্তি নেই যে আপনাদেরকে আটকে রাখবে। ডেফিনেটলি আপনাদের কম্পিটিটিভ ফিল্ডের মধ্যে আপনাদের ইমেজ আসবে, একটি প্ল্যাটফর্ম আসবে, আপনাদের জব লাইফ তৈরি হবে এবং জব পেয়ে যাবেন ডেফিনেটলি। তো আমরা দেখি এই জায়গার মধ্যে আলোচনার মধ্যে ছিলাম। তো ABCD আপনারা জেড পর্যন্ত নাম্বার সহকারে শিখবেন এবং রিভার্স শিখবেন। রিভার্স কীভাবে শিখবেন? রিভার্স এইভাবে শিখতে পারেন, এ থেকে জেড পর্যন্ত লিখে নিলেন, তারপরে এই জায়গা থেকে এ থেকে শুরু করলেন, আবার জেড পর্যন্ত চলে আসলেন। অর্থাৎ এর অপোজিট কী হবে? জেড হবে। বির অপোজিট কী হবে? ওয়াই হবে। সির অপোজিট কী হবে? এক্স হবে। ডির অপোজিট কী হবে? ডাব্লিউ হবে। এইভাবে শিখতে পারেন। অথবা এন পর্যন্ত লিখে নিতে পারেন, আর এরপর থেকে এম পর্যন্ত লিখে নিতে পারেন। এম এর পর থেকে নিয়ে রিভার্স এন থেকে শুরু করতে পারেন। অর্থাৎ 2 লাইনের মধ্যে পুরোটা 26টি লেটার কভার হয়ে যাবে। এই হচ্ছে 2টি পন্থা। আর আরেকটি পন্থা বলেছিলাম যে আপনারা কীভাবে নাম্বারগুলি মনে রাখবেন। 4টি নাম্বার মনে রাখবেন, বাকিগুলি আপনারা আগপিস করে শিখতে পারবেন। যেমন হচ্ছে 5 নাম্বার পজিশনে, 5 শিখে যাবেন, 10 শিখে যাবেন, তারপরে 15 শিখে যাবেন, তারপরে আপনারা 20 শিখে যাবেন। 20 কোথায় রয়েছে? এই জায়গায় রয়েছে 20। অর্থাৎ এই 4টি নাম্বার শিখে যাবেন। তখন আপনারা 5, 10, 20, যেমন 5-এর মধ্যে রয়েছে, 10-এর মধ্যে জে রয়েছে, 15-এর মধ্যে ও রয়েছে অ্যান্ড 20-এর মধ্যে টি রয়েছে। এই 5টি নাম্বার শিখে যাবেন, এই 5টি লেটারের সংখ্যার মান শিখে যাবেন। তখন কী হবে? আপনি তখন আগপিস করে যে ইর পরে F হয়, F6 হবে, ইর আগে ডি হয়, তা 4 হবে। এইভাবে আপনারা 5টি নাম্বার ফাইন্ড আউট করতে পারবেন ইজিলি। এবং এক্সামে গিয়ে প্রথমেই এক্সামের পেপারে ABCD থেকে লিখে নেবেন, একটি কোণার মধ্যে লেখে নাম্বারিং করে নেবেন। তখন আপনারা ডিকোডিং, কোডিং অ্যান্ড অ্যানালজি ক্লাসের মধ্যে হেল্প করবে এবং ভালো করে আনসারিং করতে পারবেন। আশা করি বুঝেছেন। তো আমরা দেখব এখন
লেটার অ্যানালজির মধ্যে আমরা একটি এক্সাম্পল সলভ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই জায়গার মধ্যে আপনাদের কোন কোন টপিকগুলি শিখতে হবে, কোন কোন টপিক এই লেটার অ্যানালজির মধ্যে আসতে পারে। নাম্বার 1 হচ্ছে বাওয়েলস কনসোনেন্ট। বাওয়েল কনসোনেন্ট নিয়ে আলোচনা করেছি, ইংলিশে ক্লাস একটি হয়েছে, বেসিক কনসেপ্ট বলে পার্টস অফ স্পিচ অ্যান্ড সেন্টেন্সেস কাইন্ডস অফ সেন্টেন্সেস আলোচনা করেছি। সাথে আরও নতুন অনেকটা কনসেপ্ট ক্লিয়ার করেছি, যেমন পার্সনস ক্লিয়ার করেছি, তারপরে নাম্বার অফ নাউন ক্লিয়ার করেছি, নাউনের 5টি প্রকার ক্লিয়ার করেছি, তারপরে প্রোনাউনের 8-9টি প্রকার ক্লিয়ার করেছি, তারপরে জেন্ডার ক্লিয়ার করেছি, অনেকটা কনসেপ্ট সিঙ্গুলার প্লুরাল এগুলো নিয়ে আলোচনা করেছি। আপনারা দেখতে পারেন প্লেলিস্টে রয়েছে। ইংলিশের ক্লাস 1 হয়ে গিয়েছে, ইংলিশের ক্লাস শুরু হয়েছে, 10টি ক্লাস নেব, ইংলিশের সাবজেক্ট ক্লিয়ার হয়ে যাবে। এরপরে ম্যাথসের এইভাবে 20টি ক্লাস হবে, রিজনিংয়ের 20টি ক্লাস হবে, বিলকুল সিলেবাস ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড এসএসটি জেনারেল নলেজের জন্য আপনাদেরকে বলবো আপনারা এক্সট্রা স্টাডি করবেন। যেমন বুক যদি রিকমেন্ড করি, আমাকে অনেকে বলেছেন স্যার আপনি বুক রিকমেন্ড করবেন। বুক রিকমেন্ড করলে আমার কাছে সবথেকে বেস্ট বুক হচ্ছে আসামি আর বুক, আপনারা স্টাডি করতে পারেন। তারপর একটি বুক রয়েছে আরিয়ান্তের বই রয়েছে জেনারেল নলেজের, আপনারা আরিয়ান্ত পাবলিশারের বুক ফলো করতে পারেন। অথবা নিয়োগ দর্পণ বলে বুকটি রয়েছে, সবগুলি কভার করা হয়, কিন্তু আমি বলবো তেমন অথেন্টিক না। আসামি আর বুক আপনারা স্টাডি করেন, এসএসটি জেনারেল নলেজের জন্য আপনাদের কাজে আসবে। এবং ক্লাস 6 to 9 অবধি পর্যন্ত যে একাডেমিক ক্লাসেস আছে, ওই ক্লাসের যে নোটসগুলি রয়েছে বা ওই বুকের মধ্যে যে নোটস রয়েছে এক্সারসাইজের মধ্যে, এগুলি আপনারা শিখতে পারেন, তখন আপনাদের এসএসটির মধ্যে কাজে আসবে। এবং জেনারেল নলেজ অনেকটা ওয়াইড একটি টপিক রয়েছে। তারপর আমি কভার করব যেগুলি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে এসেছে, ওগুলি নিয়ে আলোচনা করব এবং এক্সামের পূর্বে কভার করব। কিন্তু আপনাদেরকে বলবো আপনারা এক্সট্রা স্টাডি করবেন, আসামি আর বুক নিয়ে নেন, আসামি আর বুকে স্টাডি করতে পারেন। আসামি আর বুকের মধ্যে 2-3টি বুক রয়েছে, তার মধ্যে থেকে আমি বেস্ট বুক যেটি আপনাদেরকে রিকমেন্ড করব তা হচ্ছে ডক্টর রোহিণী কুমার বড়ুয়ার লেখা বুকটি। আপনারা দেখবেন 3জন রয়েছেন, একজনের নাম আমার মনে আসছে, বাকি 2জনের নাম মনে নেই। তো দেখবেন ডক্টর রোহিণী কুমার বড়ুয়া, উনি হচ্ছেন রাইটার, ওনার বুক যে রয়েছে ওই আসামি আর বুকটি ফলো করবেন, আপনাদের জেনারেল নলেজ অ্যান্ড এসএসটি কভার হবে। এবং আমার ক্লাসগুলি কন্টিনিউয়াসলি দেখবেন, ডেফিনেটলি আর কোথাও যেতে হবে না, বিলকুল আপনারা 5টি সাবজেক্ট ক্লিয়ার করে কনফিডেন্সের সাথে এক্সামে গিয়ে বসবেন। তো আমরা দেখব এই লেটার অ্যানালজির জন্য আপনাদেরকে বাওয়েল কনসোনেন্ট শিখতে হবে, আমার ক্লাস রয়েছে দেখতে পারেন। তারপরে আপনাদের ইনক্রেসিং অ্যান্ড ডিক্রেসিং পজিশন, এই যে ইনক্রেসিং ডিক্রেসিং পজিশন অফ লেটার জানতে হবে। ইনক্রেসিং ডিক্রেসিং অর্থাৎ ইনক্রেস হচ্ছে নিম্ন থেকে ঊর্ধ্বগামী, আর ঊর্ধ্বগামী থেকে নিম্নগামী হচ্ছে ডিক্রেসিং। এই পজিশনগুলি নাম্বারগুলি জানতে হবে। তারপরে রিভার্স ওয়ার্ড অফ লেটার জানতে হবে। রিভার্স ওয়ার্ড কি, যে এর অপোজিট কী হবে, বির অপোজিট কী হবে, সির অপোজিট কী হবে, ডির অপোজিট কী হবে, এগুলি জানতে হবে। তারপরে আপনাদেরকে স্কিপিং লেটার জানতে হবে, অর্থাৎ স্কিপ করে করে জানতে হবে। ওই যে স্কিপিং লেটার রিলেশন, এই যে এক্সাম্পলটি এসেছে এই টপিক রিলেটেড, অর্থাৎ স্কিপিং লেটার রিলেশন। স্কিপ মিন্স কি, বাদ দিয়ে, অর্থাৎ মধ্যে বাদ দিয়ে দিবে। তো আপনাকে বাদ দিয়ে দিয়েছে, অর্থাৎ এই হচ্ছে স্কিপিং লেটার রিলেশনের একটি এক্সাম্পলস। তো আমরা দেখবো 4 নম্বর হচ্ছে মিক্সড অ্যানালজি। মিক্সড অ্যানালজি কি, অর্থাৎ এই অ্যানালজির মধ্যে ওয়ার্ড থেকেও আসতে পারে, লেটার থেকে আসতে পারে, নাম্বার থেকে আসতে পারে। এই 3টি যে আমরা পড়েছি, এই 10টি মিক্স করে দিয়ে দেবে। তো একটি এক্সাম্পল দিয়ে দিল এই জায়গার মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন এন দিয়ে দিয়েছে, অর্থাৎ এন হচ্ছে যে এনের যে পজিশন, এ থেকে জেড পর্যন্ত 26টি লেটার রয়েছে। এই 26টি লেটারের মধ্যে এনের যে পজিশনটি রয়েছে তা হচ্ছে 14 নাম্বার পজিশনে রয়েছে, ইর যে পজিশন রয়েছে তা 5 নাম্বার পজিশনে রয়েছে। এইভাবে দিয়ে দিয়েছে। ডাব্লিউ এর পজিশন রয়েছে 23 নাম্বারে, এস এর পজিশন রয়েছে 19 নাম্বারে। এখন আমাদেরকে কয়েকটি লেটার একত্রিত করে দিয়ে দিয়েছে এগুলির পজিশন জানার জন্য। তো আমরা দেখবো পির পজিশন কোথায় রয়েছে, পি হচ্ছে 16। তো আমাদের কী হবে, এই জায়গার মধ্যে প্রথমে পির পজিশন 16, আমরা 16 লেখা নেব। তারপরে দিয়েছে এর পজিশন কি 1 হবে। তারপরে দিয়েছে আমাদেরকে আবার পির পজিশন কি হবে 16 হবে। এরপরে আমাদেরকে দিয়ে দিয়েছে ইর পজিশন কি হবে 5 হবে। তারপরে আমাদেরকে দিয়ে দিয়েছে আর এর পজিশন কি হবে, আপনারা বলতে পারেন আর এর পজিশন 18 হবে। আমাদের আনসার হয়ে গিয়েছে, অর্থাৎ প্রত্যেকটি নাম্বারের মধ্যে কমা দিয়ে দিবেন, অর্থাৎ আমাদের এই আনসারটি হয়ে গিয়েছে। একদম ইজিলি আমরা সলভ করে নিয়েছি। অর্থাৎ রিজনিং এত ইজি একটি বিষয়, যদি আপনি বোঝেন তখন ইজি হবে, যদি না বোঝেন তো আপনার জন্য সব থেকে ডিফিকাল্ট মনে হবে। রিজনিং কি, মাথায় আসবে না, কাজ করবে না, আপনার ব্রেন কাজ করবেই না, বারবার আপনাদেরকে বলে দিচ্ছি। তো আপনারা যে ভাষায় কমফর্টেবল ফিল করেন, যেমন আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, আপনি যদি হিন্দিতে শিখেন, অনেক টিচাররা রয়েছেন, অনেক গ্রেট পার্সনরা রয়েছেন। আমার কাছে কোনো নলেজ নেই, আমি মনে করি আমার মধ্যে কোনো নলেজ নেই, আমি লার্নিং করছি, আমি শিখছি, আপনাদের সাথে সাথে আমিও শিখছি নিজে।
তো আপনারা আমাকে কেন ফলো করবেন? আমাকে ফলো করা আপনার কেন ফলো করবেন? যদি আপনাকে প্রশ্ন করেন তার জবাব কী হবে? জবাব আপনাকে দিতে হবে যে আমি ফলো করব এই জন্য যে উনি আমাদের সামনে উপস্থাপন করেন, একটু বুঝিয়ে বলার চেষ্টা করেন এবং আমাদের মাতৃভাষা উনি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। আমরা যদি হিন্দি ভাষা, ইংলিশ ভাষা রিজনিং শিখি, বিভিন্ন চ্যাপ্টারগুলি আমরা শিখতে যাই, তখন 10 বার শুনে যা শিখব, উনি যে বাংলা ভাষায় বলছেন, বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, আমরা এর থেকে ভালো বুঝতে পারবো, শিখতে পারবো, আমাদের মাইন্ড ক্যাচ করতে পারবে। এই জন্য আপনারা আমাকে ফলো করবেন। তারপর আপনারা যদি বলতে পারেন তারপরে ওনার মধ্যে কী কোয়ালিটি রয়েছে আমরা দেখবো। আমি অলরেডি অনেক টাইম সিটেট কোয়ালিফাইড করেছি, তো সিটেট অনেকটা কম্পিটিটিভ এক্সামস হয় এবং আমার জীবনে অনেকটা কম্পিটিটিভ ফিল্ডে অনেক দিন থেকে আমি স্টাডি করছি। তাই আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্লাসের কোয়ালিটিগুলো। হয়তো আমার বোর্ডে লেখাগুলো পরিষ্কার হয় না, আমার স্টুডিওটা তেমন সেট আপ না, ম্যাটার করে না স্টুডিও কেমন হচ্ছে, লাইটিং কেমন হচ্ছে, ম্যাটার করে যে আপনাদের সামনে যে আমি টপিকগুলি উপস্থাপন করছি, সেই টপিকগুলি আপনাদেরকে কতটা আমি বোঝাতে পারছি। আমি বিএসসি, আমি এমএসসি কিনা তা জানার কোনো প্রয়োজন নেই। বিএসসি হলেই কি ওনারা ম্যাথস করাবেন? যে বা যারা বিএসসি নেন ওনারা কি ম্যাথস করতে পারেন না? তা ভুল ধারণা, মিসকনসেপশন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কয়েকদিন থেকে অনলাইনের মধ্যে অনেক বড় একজন প্রফেসর, যিনি কেমিস্ট্রি নিয়ে মেবি কেমিস্ট্রি নিয়ে পিএইচডি করছেন, অনলি 6 to 7 ইয়ার্স হবে, এত ছোটো মোটো একজন বাচ্চা, কিন্তু একজন প্রফেসর হয়ে গিয়েছেন। কীভাবে প্রফেসর হয়ে গেলেন? যে যদি এইভাবে আমরা ফিল করি যে এইজ ম্যাটার করে, যে উনি এইজ ম্যাটার করলে তো ওনার 6-7 এইজের বা একজন বাচ্চা 6-7-এ পড়তেন, কেন কীভাবে প্রফেসর হয়ে গেলেন? কীভাবে ওনাকে পিএইচডি দেওয়া হয়ে গেল? কীভাবে উনি মেডেল পেয়ে গেলেন? তো ম্যাটার করে যে আপনার কতটা মেধা রয়েছে, আপনার কাছে কতটা স্কিলস রয়েছে, আপনার কাছে কতটা নলেজ রয়েছে। নলেজ ম্যাটার করে, কখনো এইজ, তারপরে এগুলি ক্লাসের একাডেমিক ক্লাসগুলি ম্যাটার করে না। ম্যাটার করে আপনার নলেজ, আপনার স্কিলস, আপনার এক্সপ্লেনেশন, প্রেজেন্টেশন, আপনার এক্সপ্লেনেশন ভঙ্গি, আপনার টিচিং ভঙ্গি, এগুলি হচ্ছে মেন ম্যাটার করে। তো আপনারা যাকে পছন্দ করেন, আমি মনে করি সবাই সফল হও, এটাই আমার কামনা, আমার বাসনা। যাকে আপনি পছন্দ করেন তার থেকে স্টাডি করেন, বাট স্টাডি করেন সোজামাত। আপনি যাকে পছন্দ করেন, যার থেকে শিখতে ভালোবাসেন, তাকে পছন্দ করেন, যাকে পছন্দ করেন তার থেকে শিখেন, কিন্তু শিখতে থাকেন কন্টিনিউয়াসলি। লাইফে আপনারা একদিন সফল হবেন। একটি কথা মনে রাখবেন, এ উইনার নেভার স্টপ ট্রাইং। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।